শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যর্পণে আইনি নয়, কূটনৈতিক সমাধানে জোরদার বিশ্লেষকদের। প্রয়োজনে জাতিসংঘে যাওয়ার তাগিদ। জ্বর আর শরীরের ব্যথা পরীক্ষা নিরীক্ষা করার পর আমার এই ডেঙ্গু ধরা পড়েছে। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। শীতে ও ডেঙ্গুর চোখ রাঙানি শহরের পাশাপাশি ছড়াচ্ছে গ্রামেও। রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন ভর্তি ৪০ জন। মশা নিধনে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন সাধারণ মানুষ। রমজানের আগেই বাড়ছে ছোলা, খেজুর সহ ৬টি ভোগ্যপণ্যের আমদানি। ২ মাসে ঋণপত্র খোলা বেড়েছে ২৯৪%। এলসির মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। জলবায়ু সম্মেলন থেকে ক্ষয়ক্ষতির অর্থ আদায়ে সোচ্চার বাংলাদেশ। তহবিল গঠন নিয়ে আলোচনা শুরু। অনুদান পাওয়া নির্ভর করছে প্রস্তাবনা ও দর কষাকষির ওপর। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ২ আসামির মৃত্যুদণ্ডের রায় কার্যকর নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন এখন ভারত থেকে পলাতকদের কিভাবে দেশে ফেরত আনা হবে। বাংলাদেশ ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা পাঠানোর পাশাপাশি বন্দি বিনিময় চুক্তিকে কাজে লাগানোর কথাও ভাবছে। তবে ভারতের অবস্থান বর্তমানে স্পষ্টই উল্টো। সেক্ষেত্রে কি করবে বাংলাদেশ? এরই উত্তর খোঁজার চেষ্টা করেছেন রিপোর্টার আলামিন তুষার। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সবথেকে বড় প্রশ্ন এর বাস্তবায়ন। এখানেই সামনে আসে কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তাকে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ভারতে পলাতক ২ আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ। এর বাইরেও ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হবে। তবে প্রতিবেশী এই দেশটির বর্তমান অবস্থান অনুযায়ী বলাই যায় তাদের ফেরত পাঠাতে খুব একটা রাজি নয় ভারত। সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ? এক্সট্রাডিশন ট্রিটিকে আশ্রয় নিয়ে বাংলাদেশ দ্বিপাক্ষিকভাবে ভারতের কাছে বললেও ভারত কিছু করবে না। আমার বিবেচনায় বাংলাদেশের হাত পা খুব বাধা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন মনে করেন, এক্ষেত্রে বাংলাদেশের উচিত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া। এই বিষয়গুলোকে আমার মনে হয় আন্তর্জাতিকভাবে তুলে ধরা, বাংলাদেশের ভারতীয় জনগণের কাছে তুলে ধরা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা দরকার, সহানুভূতিশীল মত তৈরি করা উচিত। সেক্ষেত্রে ভারতকে এই বিচারের স্বচ্ছতা বোঝাতে পারাকে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। তবে আইনিভাবে জোড়াজুড়ি নয়, বরং কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে হবে বলেও মনে করেন তিনি। আইন কানুন বা মামলা মোকদ্দমা করে আসলে এগুলো সলভ করা সম্ভব না। ইন্ডিয়াকে এই ক্ষেত্রে বোঝাতে হবে গুড ফেইথে তাকে তার বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে যে ব্যবস্থা করা হবে গুড ফেইথে করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের ব্যাপারে ভারতের দিকেই পাল্লা কিছুটা হেলে আছে বলে মনে হচ্ছে। তবে এই আইনজীবী মনে করছেন হত্যা এবং গুমের মতো বিষয়ে সেটাকে রাজনৈতিকভাবে সংজ্ঞায়িত করবার সুযোগ নেই। মার্ডারের মতো অফেন্স হয়ে থাকে, ম্যানস্লটিং, কিডন্যাপিং, অ্যাবডাকশন, কি ইনসাইটমেন্ট টু মার্ডার, এগুলো কিন্তু পলিটিক্যাল নেচারের মধ্যে পড়বে না। সুতরাং ইট ইজ নট পলিটিক্যাল ইন নেচার। কূটনৈতিকভাবে নিজেদের দুর্বল না ভেবে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিকভাবে নিজেদের জায়গা করে নেওয়ার সময় চলে এসেছে বলেও মনে করছেন অনেকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শীতের আবহ উত্তরের জেলা রাজশাহীতে। এ সময় ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলে উল্টো বেড়েছে। নগরী থেকে উপজেলা শহর এমনকি গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি থাকছে ২০ থেকে ৩০ জন রোগী। চলতি নভেম্বরে শিশুসহ মারা গেছে ৩ জন। আব্দুল সালামের ছবিতে মদুদ রানার প্রতিবেদন। জ্বর, পেটে ব্যথা, বমিসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে ৪ দিন ধরে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে বয়স্ক শওকতারা জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। আর একটা টেস্ট দিয়েছিল, ওই টেস্টটাতে ধরা পড়েছে। তার মতো বেশিরভাগ রোগী ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর অসচেতনতা ও অবহেলায় যখন পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে তখন ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।
চলতি মাসের প্রথম 2 সপ্তাহে এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 30 শিশুসহ 334 জন। চলতি মাসে 3 এবং এবছর মারা গেছেন 17 জন। রাজশাহী ও আশেপাশের এলাকা এবং ঢাকা থেকে সংক্রমিত হয়েছেন রোগীরা। আমার সমস্যা জ্বর আর শরীরের ব্যথা। আমি পরীক্ষা নিরীক্ষা করার পর আমার এই ডেঙ্গু ধরা পড়েছে। ক্লিনিকে দেখানোর পরে ওখান থেকে ঢাকা মেডিকেল দেখাইছিলাম, তারপর ওখানে একটু পজিটিভ পাওয়ার পরে এখানে আবার ওখান থেকে চলে আসছি। এখানে 3 দিন বাসায় দেখেছি, তারপরে বৃহস্পতিবারে আউটডোরে নিয়ে এসেছি। লিয়ানা ডাক্তার দেখানোর পরে ওরা টেস্ট দিয়েছে। টেস্টগুলোর মধ্যে আবার শুক্রবার ছিল, শনিবারে এসে রিপোর্ট দেখায় ডাক্তারে ভর্তি দিয়েছে। চিকিৎসকদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মশার ধরনগত পরিবর্তন হয়েছে। অতিবৃষ্টিতে মশার প্রজনন চক্রও দীর্ঘ হয়েছে। ফলে বর্ষা শেষে প্রকোপ না কমে উল্টো নগরী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু ছড়িয়েছে। অভিযোজনই বলেন বা জেনেটিক মিউটেশন বলেন, যে কোনো কারণেই হোক, এটি কিন্তু সংক্রমণের যে ধারা সেটি পরিবর্তিত হয়েছে। এবং আমরাও দেখছি এবার আমাদের অতিবৃষ্টির কারণে বর্ষা চলে যাওয়ার পরেও শীতের ঠিক শুরুতে কিন্তু ডেঙ্গুটা আবার নতুন করে একটু প্রকোপ দেখা দিচ্ছে। জনস্বাস্থ্যবিদরা জানান, গত 2 দশকে জুলাই ও আগস্টে বেশি সংক্রমণ ও মৃত্যু হতো। গেল 4 বছর সর্বোচ্চ সংক্রমণ ঘটে অক্টোবরে। এবার নভেম্বরেও ডেঙ্গু প্রাণঘাতী। এজন্যে মশক নিধনে নিষ্ক্রিয় কর্মসূচি, পরিকল্পনার অভাব, জনসাধারণের অসচেতনতা ও অবহেলাকে দায়ী করছেন তারা। যেটা হচ্ছে, রোগীগুলো আসছে দেরি করে। এই ওয়ার্নিং সাইটটা তারা ইগনোর করার জন্যে যখন স্টাবলিশ শক হয়ে যায়, সিভিয়ার শক হয়ে যায়, তখন বিভিন্ন অর্গান ফেল করতে শুরু করে, কিডনি ফেল করতে শুরু করে, লিভার ফেল করে, ব্রেনের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। এই রোগীগুলো কিন্তু আর বাঁচানো যায় না। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষণায় ডেঙ্গুর জন্য দায়ী ও সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখা মানবদেহের 6টি জিন খুঁজে পেয়েছেন। এর প্রেক্ষিতে 3টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ওই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় নতুন দুয়ার খুলতে পারে অভিমত বিশেষজ্ঞদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের আমদানি। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের ঋণপত্র খোলার হার 11 থেকে 294% পর্যন্ত বেড়েছে। বাজারের চাহিদা অনুসারে যোগান নিশ্চিতে মার্জিন নির্ধারণে বাংলাদেশ ব্যাংক কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল। ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই 6 ভোগ্য পণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। এবার ভোগ্য পণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো 1 মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করেই। ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে 3 মাস আগে থেকে এই এলসি খুলছে। এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় 99%, রসুনের 89% এবং আদার 22%। বাংলাদেশ ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। মার্জিন 100% দিব না। একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায়, তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না। তার জন্য তো ব্যাংক হয়তো বা 100% নিচে মার্জিন এলসি খুলতে রাজি হবে না। এটা সম্পূর্ণভাবে ব্যাংকের ব্যবসায়ীরা তারাই নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.82% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বছরের শুরুতে উত্তাপ, মাঝে খানিকটা স্বস্তি, শেষ দিকে আবারও ঊর্ধ্বমুখী। দামদরের এমন উত্থান পতনে বছর পার করছে ডাল, তেল, আটা সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। উচ্চ মূল্যস্ফীতির জাঁতাকলে পিষ্ট মানুষ, কমিয়েছে ভোগের পরিমাণ, কাটছাট করেছেন বাজারের ফর্দে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর সরবরাহ সংকটে স্থিতিশীলতা আসছে না বাজারে।
ভূরাজনৈতিক অস্থিরতা আর বাণিজ্য যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, আছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। সব মিলিয়ে বতনের মধ্য দিয়ে গেছে দেশের নিত্যপণ্যের বাজার। কৃষি বিপণন অধিদপ্তরের মাসিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে প্যাকেটজাত প্রতি কেজি আটা বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা দরে, যা কেজিতে 5 টাকা বেড়ে চলতি মাসে বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়। বছরের শুরুতে 125 টাকায় বিক্রি হয়েছে 1 কেজি চিনি, 10 টাকা কমে গেল জুলাইয়ে যা বিক্রি হয়েছে 115 টাকায়। পরবর্তী 5 মাসে চিনির দাম কেজিতে কমেছে আরও 10 টাকা। গেল জানুয়ারিতে উন্নত মানের মসুর ডাল কেজি প্রতি 140 টাকা দরে বিক্রি হলেও জুলাইয়ে তা নেমে আসে 135 টাকায়। তবে গেল 5 মাসে এই ডালের দাম বেড়েছে 25 টাকা। উত্থান পতন দেখা গেছে ছোলার দামেও। বছর শুরুতে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে 125 টাকা দরে, তবে জুলাইয়ে 30 টাকা কমে প্রতি কেজি ছোলা 95 টাকায় কিনেছেন ভোক্তারা। তবে 15 টাকা বেড়ে চলতি মাসে 110 টাকায় ছোলা বিক্রি হচ্ছে। 11 মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 14 টাকা। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 189 টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি আর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। আমাদের অধিকাংশ পণ্য আমদানির উপর নির্ভর করে। যখন আমদানিতে ভাটা থাকে তখন দামটা একটু বাড়ে, এবং উৎপাদন যখন স্বাভাবিক হয় তখন দামটাও স্বাভাবিক হয়। সম্প্রতি বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এটার একটা প্রধান কারণ হতে পারে যে একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আমাদের যে ব্যবসায়ীরা আছেন তারা অতি মুনাফার লোভে এখানে কারসাজি করছে। ভোক্তাদের স্বস্তি দিতে নিয়মিত বাজার নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শিল্পের কাঁচামালের আড়ালে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি হিসেবে পরিচিত সোডিয়াম সাইক্লোমেট আমদানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সাধারণ চিনির বিপরীতে 50 গুণ বেশি মিষ্টি হওয়ায় চকলেট, আইসক্রিম, বেভারেজ সহ শিশু খাদ্যে ব্যবহার হচ্ছে এই ভয়ঙ্কর উপকরণ। গত 2 মাসেই 2টি চালানে 100 মেট্রিক টন ঘন চিনি জব্দের পাশাপাশি সন্দেহভাজন আরও কয়েকটি চালান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বচ্ছ বড় দানা হলো দেখতে অনেকটা চিনির মতো, আবার স্বাদে চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি। প্রকৃততে এগুলো চিনি নয়, কিংবা চিনি তৈরির বিন্দুমাত্র উপকরণও ব্যবহার হয়নি। মূলত চীনের বিভিন্ন শিল্প কারখানায় প্রস্তুত এ কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি আসছে বাংলাদেশে। এটাকে একসময় স্যাকারিন নামে আমরা অনেকে চিনতাম। এটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA 1969 সালে ঘন চিনি ব্যবহার নিষিদ্ধ করেছে। তারপরেও বিভিন্ন দেশ বিভিন্নভাবে এটা রূপান্তর করে ব্যবহার করছে, যেটা আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবশেষ 28 অক্টোবর চট্টগ্রাম বন্দরে 2টি কন্টেনার থেকে জব্দ করা হয়েছে 39 মেট্রিক টন ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে চালান আসে চট্টগ্রাম বন্দরে। এর আগে 16 সেপ্টেম্বর একটি বেসরকারি অফডক থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেনার ভর্তি 7,480 কেজি ঘন চিনি। সাধারণত এই পণ্যটা আমদানি নিষিদ্ধ হওয়ায় সোডা অ্যাশ বা হচ্ছে যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আমদানি হচ্ছে। এছাড়া অন্যান্য সমজাতীয় যে রাসায়নিক বিভিন্ন পণ্য আছে সেই নামগুলো ব্যবহার করে তারা সোডিয়াম সাইক্লোমেট আমদানির চেষ্টা করছে। এক্ষেত্রে বৈধ পথে আমদানি নিষিদ্ধ হয় শিল্পের কাঁচামালের আড়ালে ঘন চিনি আমদানির চেষ্টা চলছে। ইতিমধ্যে আটক হওয়া 2টি চালানের আমদানিকারক এবং সিএনএফ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টম হাউসের অনুসন্ধানী দল। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কাস্টম কর্মকর্তা। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কারণ দর্শান নোটিশ জারি করা হয়েছে, তাদের বিন লক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। সাধারণ চিনির তুলনায় মিষ্টিগুণ বেশি হয় মিষ্টান্ন, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং কন্ডেন্স মিল্কে মেশানো হচ্ছে ঘন চিনি, যার বেশিরভাগই শিশু খাদ্য হিসেবে পরিচিত। ঘন চিনির তৈরি খাবারে শিশুদের ক্যান্সার, কিডনি এবং লিভার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত
চিকিৎসকদের। বাচ্চাদের যে ট্রুলি যে সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে, এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লামেট শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান আছে, যেটা কিডনি শাটডাউন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। বাংলাদেশের বাজারে প্রতি কেজি সাধারণ চিনি 110 থেকে 115 টাকায় বিক্রি হলো। প্রস্তুতকারক দেশ চীনে ঘন চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 365 টাকায়। কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির মিষ্টিগুণ বেশি হয়, খুব কম পরিমাণে ব্যবহারের সুযোগ থাকায় প্রতি কেজিতে কয়েক হাজার টাকা লাভ করছে আমদানিকারক চক্রটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে শুরু হয়েছে তহবিল গঠন ও জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা। অভিযোজন প্রক্রিয়া ও ক্ষয়ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থ আদায়ে সোচ্চার এখন বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উল্লেখযোগ্য পরিমাণ অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে তহবিল প্রস্তাবনা ও দর কষাকষির উপর। আর সম্মেলনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নের আশা দেখছেন সরকারি প্রতিনিধিরা। ব্রাজিলের কপ সম্মেলন থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম পর্যায়ে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দেয়া প্রস্তাবনার উপর আলোচনা শেষে এখন চলছে তহবিল গঠন ও অর্থায়ন বিষয়ে আলোচনা পর্যালোচনা। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী কপ প্রেসিডেন্ট আন্দ্রে কোরেয়া দুলাগোর নেতৃত্বে অর্থায়ন সংক্রান্ত এই আলোচনায় যুক্ত হয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। অভিযোজন প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রতিশ্রুতির মাত্র 3% অর্থ পাওয়া গেলেও লস অ্যান্ড ড্যামেজে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো অর্থ আসেনি জানিয়ে জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, উভয় ক্ষেত্রে সমপরিমাণ অর্থায়নের দাবিতে সোচ্চার বাংলাদেশ সহ এসব দেশের প্রতিনিধিরা। শুরুতে আশাহত হলেও শক্ত দর কষাকষির ফলে কপ প্রেসিডেন্টের নেতৃত্বে অর্থায়ন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তারা। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা ফান্ডিং রিকোয়েস্টের একটা লঞ্চ করেছে, ফান্ড ফর রেসপন্ডিং লস অ্যান্ড ড্যামেজ। তারা 5 to 20 মিলিয়ন ইউএসডির ফান্ডিং রিকোয়েস্ট করতে পারবো ডেভেলপিং কান্ট্রি। এখন আমাদের ডেভেলপিং কান্ট্রির উপর এটা চলে আসে যে আমরা কত ভালো ফান্ডিং প্রপোজাল দিতে পারছি, কত ভালো আমাদের লস অ্যান্ড ড্যামেজ যেটা সেটা তুলে ধরতে পারছি। এলডিসি কান্ট্রি যার মধ্যে বাংলাদেশ এখনো আছে, কেবলমাত্র 3% অর্থ পেয়েছে অ্যাডাপ্টেশন কাজ করার জন্য। বাস্তব ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের জন্য অত্যন্ত সামান্য ফান্ড ক্ষতিগ্রস্ত দেশগুলি পাচ্ছে, যেটা খুবই উদ্বেগের বিষয়। এদিকে শেষ মুহূর্তে অভিযোজন প্রক্রিয়ায় অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভালো ফল আসবে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব AKM সোহেল। অ্যাডাপ্টেশনের ফান্ডটাকে আরো বাড়ানো, আমাদের বাংলাদেশে যেরকম 32% হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ড, 58 হচ্ছে মিটিগেশন, 10% কস্ট কাটিং, কিন্তু আমরা চাই যে অ্যাডাপ্টেশন ফান্ডটা আরো বাড়াতে। আমাদের এখানে $150 বিলিয়ন একটা ডিমান্ড ছিল যে অ্যাডাপ্টেশন ফান্ড গ্লোবালি, তো সেই জায়গাটাতে আশা করা যায় কাছাকাছি একটা ফিগার হয়তো আমরা পেতে পারি। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে এসে ক্ষতিপূরণ আদায়ে দর কষাকষি আরও জোরালো করছে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলো। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্রাজিলের বেলেমে আয়োজিত জলবায়ু সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। জয়পুরহাটের পাঁচবিবির পৌরসভায় স্থাপিত সাপ্লাই লাইনে পূর্ণভাবে পানি সরবরাহ না হতেই রিডিং মিটার চুরির হিড়িক পড়েছে। গত 1.5 মাসে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 400 মিটার চুরি হয়েছে। আতঙ্কিত পৌরবাসীর জন্য টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় ভাঙাড়ি দোকানে অভিযানের কথা জানায় পুলিশ। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের প্রতিবেদনে। নিরাপদ পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প শুরু হয়। 2024 সালে এ প্রকল্পের আওতায় আসে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে ওভারহেড ট্যাঙ্ক, হাউস কানেকশন, পাইপলাইন ও পাম্প হাউস স্থাপন করা হয়। ওই সময় মিটারের রিডিং নেওয়ার সুবিধার্থে অধিকাংশ পানির মিটার বাড়ির বাইরে বসানো হয়। কারিগরি সিস্টেম সহজ হয়, মিটার খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। গত 1.5 মাসে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 400 মিটার চুরি হয়েছে। প্রতি রাতে এসব মিটার চুরির ঘটনা ঘটলেও অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মিটার দেওয়ার 2 মাস পরই আমার মিটার চুরি হয়ে গেছে। 1 মাসের মধ্যে প্রায় 350 মিটার চুরি হয়ে গেছে। অনেকবার পৌরসভায় বলার পরেও কোনো প্রতিকার করতে পারে নাই। এলাকার লোকজন সবাই এই মিটার চুরির ব্যাপারে
একেবারে একটু আতঙ্কের ভিতরে আছে। চোর ধরা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে চুরি হচ্ছে। স্থানীয় প্রশাসন, পাঁচবিবি থানার ওসি এবং আমার প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে তারাও গুরুত্ব দিয়েছেন। আমরাও চেষ্টা করছি গ্রাহক পর্যায়ে এটা কিভাবে রোধ করা যায়। টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় ভাঙারি দোকানে অভিযানের কথা জানায় পুলিশ। আমরা রাত্রিকালীন টহল বৃদ্ধি করেছি, নজরদারি রাখতেছি এবং এলাকার যারা দুষ্কৃতিকারী আছে তাদের উপর নজর রাখা হয়েছে, তারা কোন ধরনের এই ধরনের অপকর্মে লিপ্ত আছে কিনা। পাঁচবিবি পৌরসভায় 2615টি মিটারের মাধ্যমে সমসংখ্যক সুবিধাভোগীর মাঝে পানি সরবরাহ করা হচ্ছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। ভাঙনের কবলে নাটোরের গুরুদাসপুরের বিলহরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এরই মধ্যে খেলার মাঠ গ্রাস করেছে আত্রাই নদী। বিদ্যালয়টির 3টি ভবনের মধ্যে 2টি ভবনই ভাঙনের আশঙ্কায়। শিক্ষার্থীরা বলছেন, ছোট জায়গায় খেলতে গেলে অনেকেই নদীতে পড়ে যাচ্ছে। প্রতিদিন তাদের ক্লাস করতে হচ্ছে ভাঙনের ঝুঁকি নিয়ে। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। আল মামুনের পাঠানো তথ্য, রোকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে প্রাথমিক বিদ্যালয়। খেলার মাঠ ভেঙে যাওয়ায় স্বল্প জায়গায় গাদাগাদি করে হচ্ছে অ্যাসেম্বলি। ভাঙনের কবলে পুরো বিদ্যালয়। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিল হরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বেশিরভাগ জায়গা গ্রাস করেছে আত্রাই নদী। বিদ্যালয়টির 3টি ভবনের মধ্যে 2টি ভবনই ভাঙনের আশঙ্কায়। শিক্ষার্থীরা বলছেন, ছোট জায়গায় খেলতে গেলে অনেকেই নদীতে পড়ে যাচ্ছে। প্রতিদিন তাদের ক্লাস করতে হচ্ছে ভাঙনের ঝুঁকি নিয়ে। খেলার মাঠ ছিল আগে, কিন্তু এখন আর নেই। এখানে নদী ভাঙন হয়ে পড়ে গেছে। এখন আমাদের সমাবেশ করতে অনেক সমস্যা হয়। খেলতে খেলতে কেউ নদীর ভেতরে পড়ে যায়। প্রতি বছর যদি পানি আসে তাহলে মাঠটা ভেঙে যায়, আমরা খেলতেও পারি না। বিদ্যালয়টি রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। স্কুলের ছেলেমেয়েদের নিরাপত্তার জন্য, স্কুল ঘর রক্ষার্থে এখানে বাঁধের বিশেষ প্রয়োজন। সবাই মিলে যদি মাঠটার ব্যবস্থা করে দিতে পারতো তাহলে সবচেয়ে ভালো হতো। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষকরা। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই বিষয়ে তথ্য প্রেরণ করে বিদ্যালয়টি রক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থায়ী নৈতিক প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমাদের একটি প্রকল্প দাখিল করা আছে। প্রকল্পটি পাশ হলে আমরা স্থায়ীভাবে নৈতিক প্রতিরক্ষা কাজের বাস্তবায়নের মাধ্যমে ভাঙন রোধ করা হবে। বিল হরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে 239 জন শিক্ষার্থী লেখাপড়া করে। সময় সংবাদ, নাটোর। সেতুর অবকাঠামো নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়কের কাজ। সামান্য বৃষ্টি হলেই ঘুরে চলতে হয় অন্তত 10 কিলোমিটার পথ। এতে যাতায়াত ও পরিবহন নিয়ে ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নবাসী। জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান ঠিকাদার। তবে শিগগিরই কাজ শুরুর কথা জানায় এলজিইডি। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। খালে নির্মাণ করা হয়েছে সেতুর মূল অবকাঠামো, তবে নেই দুপাশের সংযোগ সড়ক। এমনকি এখনও শেষ হয়নি মূল সেতুর সম্পূর্ণ অংশ। 2023 সালের সেপ্টেম্বরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর কারচার খালে 60 মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু হয়। চলতি বছরের মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও অসমাপ্ত রয়েছে কাজ। এলাকাবাসী বলছেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল করা যায় না। বাধ্য হয়ে ঘুরে চলতে হয় অন্তত 10 কিলোমিটার পথ। এতে যাতায়াত ও পরিবহন নিয়ে ভোগান্তিতে শাহজাহানপুর ইউনিয়নবাসী। অল্পটুকু রাস্তার জন্য হয়তো 300 মিটার হবে রাস্তাটুক, এ কারণে দেখা গেছে যে 10 কিলোমিটার রাস্তা পাড়ি ঘুরতে হচ্ছে। খুবই দুর্ভোগে থাকতে হয়। রাস্তাঘাটে এখানে অটো যাতায়াত সম্ভব নয়। এই একটু বৃষ্টি হলে ধরেন কাদা পানিতে খুব সমস্যা দেখায়। আমাদের দাবি, আমরা চাই যদি অতি দ্রুত ব্রিজটা চালু হোক। ফসল আনতে লেগে দেখা যায় অনেক ঘুরতে হয়েছে। হবো করছে, থেকে দিচ্ছে, এবার দিন কেটে চলেছে, জমিলা টাকা দিচ্ছে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার। মুঠোফোনে তিনি জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে শিগগিরই কাজ শুরুর কথা জানায় এলজিইডি। জমি অধিগ্রহণ নাই, এখন জমি অধিগ্রহণ করা হয়েছে, সাবধারা হয়েছে, কিন্তু লোকাল লোকজন
এসব দ্বারা তো গ্রামের পাপারা কিছু বুঝতে চায় না, বুঝছেন। আমরা মোটামুটি সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে। সেইখানে জমি অধিগ্রহণ জনিত একটু জটিলতা ছিল, বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি। এলজিইডির তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬,৯০,৯২,০০০ টাকা। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সকালের সময় আরও থাকছে। হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় অভ্যর্থনা, স্বাগত জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি মোহাম্মদ বিন সালমানের। পাবনা শহরের প্রধান সড়কের পাশে ময়লা ফেলাই পরিণত হয়েছে ভাগাড়ে। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগ ব্যাধিহ। অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ থেকে বাঁচতে সরকারি হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। আর সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পৌর কর্তৃপক্ষ। সবুজ মোল্লার রিপোর্ট। যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা, উন্মুক্ত এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পাবনা শহরের প্রধান সড়কের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে পৌরসভার বর্জ্য। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব বর্জ্য থেকে প্রতিনিয়ত আশপাশের এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগ ব্যাধি। পৌরসভার নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই সড়কে চলাচলকারী ও স্থানীয়রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে ঈশ্বরদী পাবনা মহাসড়কের গাছপাড়া, নূরপুর ও বাস টার্মিনাল এলাকার মানুষ। দ্রুত এই ভোগান্তি থেকে প্রতিকার চেয়ে সরকারি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। গন্ধ লাগে, যাওয়া আসার সময় নিঃশ্বাসে অনেক কষ্ট হয়। এমন দুর্গন্ধ বের হয় যাতে মুখ দিয়ে মনে বমি বের হইতেছে। রোগ বালায় আক্রান্ত হচ্ছে মানুষ, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। ব্রিজটা আগে অনেক সুন্দর ছিল, ধরেন এখানে অনেকে বসে আড্ডা দিত, এখন ধরেন ওই রকম আর পরিবেশ নেই। দ্রুত এখান থেকে সবকিছু সরানোর একটা দাবি জানাচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যেই সমস্যা সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। ফকিরপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্টের কাজ চলমান। প্রজেক্টটি চলমান হয়ে গেলে আশা করি আমরা ইনশাল্লাহ পাবনাবাসীকে এই দুর্ভোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিতে পারব। পাবনা পৌরসভার মোট আয়তন 27.20 বর্গ কিলোমিটার। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বগুড়ার আদমদীঘির কুন্দুক গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন দখল করে মার্কেট গড়ে তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। নিয়ম অনুযায়ী চিকিৎসক পদায়ন থাকার কথা থাকলেও কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। এতে স্বাস্থ্যসেবা নিয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়ার আদমদীঘির কুন্দুগ্রাম ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে এখন আর নেই রোগী বা চিকিৎসকের উপস্থিতি। চিকিৎসা সেবা বন্ধ হয়ে জনশূন্য হওয়া ভবনের জায়গা দখল করে মার্কেট গড়ে তুলেছেন ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। স্থানীয়দের অভিযোগ, উপস্বাস্থ্য কেন্দ্রটি চালুর শুরুর দিকে আউটডোরের পাশাপাশি ইনডোর চিকিৎসা সেবাও দেওয়া হতো। তবে 6 বছর আগে ভবনটি সংস্কারের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলে সুযোগ নেয় একটি প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে ভবনের বড় একটি অংশ দখল করে সেখানে নির্মাণ করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়। এটা এরা দখল করলে আর কেউ ভাঙ্গা পারছে না। এখন সরকার যদি আমাকে উঠা দিতে বলে, তা আমার সাথে যারা আছে তারকে সহ করে উঠা দেওয়া লাগবে। আর যদি একাই কয় আমি উঠা যাব না। আমরা চাই যে এখানে যারা দুষ্কৃত আছে এরা সরে যায়, নতুন করে এই জিনিসটা সৃষ্টি হোক, ভালো হোক, এটাই আমরা চাই। একই সঙ্গে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ওই স্থাপনায় নিজের ফার্নিচার ব্যবসার ফ্যাক্টরি ও দোকান চালুর পাশাপাশি আরো 3টি দোকানঘর নির্মাণ করেন। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যালয় বন্ধ হয়ে যায়। তবে দলটির নেতা মোহাম্মদ আলী এখনো সরকারি স্থাপনাটি দখলে রেখেছেন। একজন আসা গায়ের জোরে সবকিছু করবে আর আমরা খেতা ছিয়া থাকবো, তাও লাগো। যারা দখল করে আছে তারা উচ্ছেদ হয়ে যায়। এটা আমাকে চেয়ারম্যান বলা, চেয়ারম্যান ভাঙ্গাচুরা যাচ্ছিল, আমার ছাদ নিজে করে নিয়েছি। ছাদ নষ্ট হয়ে গেছিলো, জানলা দরজা নষ্ট হয়ে গেছিল, আমরা নিজে করেছি। ওরা ব্যবসা করছে, সরকার যখন খুশি নিতে পারে, সমস্যা নেই। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা খোঁজ খবর নিব, নিয়ে যদি দেখি যে এরকম ঘটনা ঘটেছে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এবং যেহেতু এটি সিভিল সার্জন মহোদয়ের অফিস, ওনাকে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। আর উনি যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায় সেটা আমরা করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বগুড়ার 50টি স্বাস্থ্য উপকেন্দ্রের মধ্যে 21টিতে চিকিৎসক নিয়োগ দেওয়া আছে, আর 12টি কেন্দ্র সচল আছে স্থানীয় ব্যবস্থাপনায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
গাইবান্ধায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি, ডায়রিয়া সহ শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এই মুহূর্তে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সর্ব উত্তরের জেলা গাইবান্ধায় কিন্তু আমরা দেখছি যে গেল এক সপ্তাহের অধিক সময় ধরে কিন্তু একটি বৈরী আবহাওয়া বিরাজ করছে। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু তাপমাত্রা কিন্তু অনেক বেশি এবং স্বাভাবিক তাপমাত্রা কিন্তু বিরাজ করছে, কিন্তু রাতে বিশেষ করে সন্ধ্যার পর কিন্তু এখানে অনেক শীত অনুভূত হচ্ছে। এই দিনে গরম এবং এই রাতে শীতের কারণে কিন্তু আমরা দেখছি যে হাসপাতালগুলোতে শীতজনিত যে রোগী, সেই রোগীর সংখ্যা কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। যদি আমি আছি গাইবান্ধা জেলা হাসপাতালে, এই জেলা হাসপাতালের তথ্য যদি বলি যে এখানে যে ডায়রিয়া ওয়ার্ড রয়েছে এটি 20টি ওয়ার্ডের রোগীর বিপরীতে কিন্তু এখানে প্রতিদিন আমরা দেখছি যে 40 থেকে 50, 60 এবং 70 জন রোগী কিন্তু প্রতিদিন ভর্তি হচ্ছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি যদি শিশু ওয়ার্ড বলি, শিশু ওয়ার্ডেও কিন্তু 20 জন রোগীর যে ধারণ ক্ষমতা বা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডেও কিন্তু আমরা দেখছি যে গতকাল কিন্তু সেখানে 56 জন রোগী ভর্তি ছিল এবং তার আগের দিন কিন্তু 60 জন ছিল। তো গড় যদি বলি এখানেও কিন্তু 60 জনের অধিক রোগী ভর্তি হচ্ছে। আর গাইবান্ধা জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের কথা যদি বলি যে এই হাসপাতালের কিন্তু 200 জন রোগীর ধারণ ক্ষমতা, কিন্তু এখানে আমরা হাসপাতাল সূত্র যেটা জানতে পারছি প্রায় 400 বা তার কাছাকাছি প্রতিদিন রোগী ভর্তি থাকছে। চিকিৎসকরা যেটি বলছেন যে হঠাৎ শীত বেড়ে যাওয়ার কারণে কিন্তু গরম এবং শীতের কারণে এই রোগীর সংখ্যা বাড়ছে। তারা শিশুদের বাড়তি যত্ন নেওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি যারা বয়স্ক মানুষ আছে তাদের জন্য বাড়তি গুরুত্ব নেওয়ার তাগিদ দিয়েছেন। তারা যেটি বলছেন যে রোটাভাইরাস আক্রান্ত যাতে না হয়, শিশুরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বয়োজ্যেষ্ঠ মানুষ যেন সকালে বের না হয়, তারা সেই গুরুত্ব দিতে বলেছেন। তো এই ছিল গাইবান্ধা জেলা হাসপাতাল থেকে শীতজনিত রোগীর সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে। নদীমাতৃক দেশ বাংলাদেশ। কোনো এক সময় এখানে নদীই ছিল জীবন, নদীতেই যাতায়াত, নদীর স্রোতে বয়ে চলত আমাদের অর্থনীতি। নদীতে ঢেউয়ের তালে তাল মিলিয়ে বয়ে চলা প্রচলিত ধীর গতির জলযানকে পেছনে ফেলে নদীর কোলে আশ্রয় নিয়েছিল প্যাডেল স্টিমার PS মাহমুদ। ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে আবারও ছুটে চলবে জলযানটি। সাইফুল রুদ্রের রিপোর্ট। 1929 সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয় বৃহৎ আকৃতির বিস্ময়কর জলযান PS মাহসুদ, যা কিনা ব্রিটিশ আমলে নির্মিত কয়েকটি বিলাসবহুল প্যাডেল স্টিমারের একটি। দুই পাশে লাগানো চাকা ঘুরে ধাপে ধাপে পানি ঠেলে সামনে এগিয়ে যায় বলে এর নাম প্যাডেল স্টিমার। ব্রিটিশ আমলে PS মাহসুদ চলত মূলত ঢাকা, বরিশাল, পিরোজপুর, খুলনা রুটে। যাত্রীদের কাছে এই স্টিমার ছিল নদীর ওপর 5 তারকা হোটেলের মতো। আড্ডা গল্পে জমে উঠত কাঠের পাটাতনে তৈরি প্রশস্ত ডেক। দুপুর ও রাতে ডাইনিং হলে অর্ডার অনুযায়ী খাবার পরিবেশন করতেন বেয়ারারা। আমাদের একটা সুশৃঙ্খল বাটলার শ্রেণী আছে, তারা সেগুলোকে তৈরি করে এবং সেই শতবর্ষী ঐতিহ্যে যে ধারক, সেই রকম খাবার আমরা পরিবেশন করি। তেমনি এক অতীত স্মৃতি গল্পের ছলে তুলে ধরেন নৌ উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। একটা টিফিন ক্যারিয়ার খাওয়া দাওয়ার নেওয়ার জন্য এবং একটা প্লেট আমার ফাদার হোল্ডটা করে বিছানা করে দিতেন। আমি বিছানা তৈরি করার অপেক্ষায় থাকতাম। অপেক্ষা থাকলে আমি ওখানে বিছানাটা দখল করে পেতাম। তো তখন আমার এই ফাদার আশেপাশে যারা আরো যাত্রী বসে হয়তো একটা তাস খেলতেন অথবা লুডো খেলতেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ফার্স্ট ক্লাসের লোকগুলো বেরোচ্ছে, তাদের কেউ ছেলে মেয়ে আছে, তারপর ডাইনিং রুমে যাচ্ছে, সেখানে খাওয়া হচ্ছে, বাটলার সার্ভ করতেছে। এটা দেখে আমার মনে ইচ্ছা জাগতো যে কোনোদিন যদি ফার্স্ট ক্লাসে চড়তে পারি। বিআইডব্লিউটিসির উদ্যোগে প্যাডেল স্টিমারের মূল কাঠামো অপরিবর্তিত রেখে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে নতুন করে। তার মধ্যে একটি হলো অত্যাধুনিক এই মাস্টার ব্রিজ। এখন থেকে সপ্তাহে 2 দিন মাহসুদ চলবে তার পুরনো ঐতিহ্য নিয়ে। পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া, কীর্তনখোলা হয়ে মাহসুদ ছুটবে শত মানুষের জীবনের গল্প নিয়ে। 1983 সালে এসে এটিকে আমরা স্টিম ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করেছিলাম এবং 95-তে এসে একে মেকানিক্যাল গিয়ার স্টিমের সিস্টেমে রূপান্তর করা হয়েছে। আনুমানিক 323 জন পর্যটক এই প্যাডেল স্টিমারে আরোহণ করার সুযোগ পাবেন। সকাল
8টা থেকে 9টার মধ্যে সদরঘাট থেকে এটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যে চাকার ঘূর্ণনে ঢেউয়ের তালে একসময় উতলা হয়ে উঠত নদীর দুপাশ, সে আবার ফিরে এসেছে। তার প্রতিটি ঘূর্ণন আজও বলে চলেছে, আমি এখনো আছি, আমি এখনো বয়ে চলেছি শত বছরের ইতিহাস। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সালমানের কাছে $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন বিনিয়োগের জন্য অনুরোধ করেন। এ সময় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। এ সময় সৌদি যুবরাজ সাফ জানান, ওয়াশিংটনকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে না রিয়াদ। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সালমানের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ট্রাম্প। এছাড়া দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া আব্রাহাম একর্সে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন সৌদি যুবরাজ। এ যেন এক রাজকীয় অভ্যর্থনা। আকাশে চলছে F-35 ও F-15 ফাইটার জেটের প্রদর্শনী। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প সৌদি আরবের প্রিন্সের প্রতি মার্কিন বাণিজ্যে বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে বন্ধুত্বের খাতিরে $1 ট্রিলিয়ন করার অনুরোধ করেন। সালমানও তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এই প্রস্তাবে সম্মতি দেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রতিরক্ষা বাণিজ্যের সুযোগ বাড়ার সম্ভাবনায় দুই নেতা প্রকাশ্যে সন্তুষ্টি জানান। এছাড়া রিয়াদের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করারও ঘোষণা দেন ট্রাম্প। আমি শুধু বলতে চাই, আপনার বন্ধু হতে পেরে আমি কতটা সম্মানিত বোধ করছি। $1 ট্রিলিয়ন সেই বিনিয়োগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি অনেক খুশি হয়েছি। এটি একটি দারুণ সংবাদ। বৈঠকে তেলের দাম কমে ব্যারেল প্রতি প্রায় $60 নেমে আসার পরও সৌদি এই বিনিয়োগ বজায় রাখতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে MBS জানান, যুক্তরাষ্ট্রের AI চিপ ও কম্পিউটিং শক্তির সঙ্গে সৌদি আরবের চাহিদা মিলিয়ে বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি। সৌদি আরবে কম্পিউটিং শক্তির ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের চাহিদা পূরণের জন্য স্বল্প মেয়াদে প্রায় $50 বিলিয়ন খরচ করব। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তি হবে তা নিয়ে দীর্ঘমেয়াদে $100 বিলিয়ন বিনিয়োগের সুযোগ থাকবে। এটি সৌদি আরবের চাহিদার সঙ্গে খাপ খায় এবং বিনিয়োগ কৌশলের সঙ্গে মানানসই। এই বৈঠকের পর দুই দেশের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হবে বলে আশ্বস্ত করেছেন সালমান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত প্রশ্ন ওঠে। এ সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন, মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না, বরং খাশোগিকে অনেকের অপছন্দের ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে MBS জানান, কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান, ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলেই কেবল রিয়াদ আব্রাহাম চুক্তির অংশ হবে। এছাড়া গাজার পুনর্নির্মাণে সহায়তার আশ্বাস দেন তিনি। যদিও সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি ইসরায়েল সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন এবং সৌদি যুবরাজের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে চীনা নৌবাহিনী। গোলাবর্ষণ, মাইন ধ্বংস, হেলিকপ্টার অভিযান থেকে শুরু করে রসদ যোগান সব ক্ষেত্রে সক্ষমতা যাচাই করা হয় মহড়াটিতে। যুদ্ধ প্রস্তুতি বাড়াতে এই মহড়ার আয়োজন করা হয় বলে জানান নৌ কর্মকর্তারা। নির্ধারিত এলাকায় পৌঁছেই ভাসমান মাইন হুমকি শনাক্ত করে চীনের পূর্ণাঙ্গ সরঞ্জাম সহ হোংহু রসদ জাহাজ সামনের ও পেছনের কামান থেকে সঠিক নিশানায় গুলিবর্ষণ করে মুহূর্তেই ধ্বংস করা হয় সব মাইন। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে এভাবেই মহড়া চালিয়ে যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচাই করে চীনা নৌবাহিনী। গোলাবর্ষণ, মাইন ধ্বংস, হেলিকপ্টার অভিযান থেকে শুরু করে সমুদ্রের রসদ যোগান দেয়া সব ক্ষেত্রেই সমন্বিত সক্ষমতা যাচাই হয় এই মহড়ায়। উদ্ধার অভিযানের পাশাপাশি যুদ্ধাবস্থায় খাবার ও অন্যান্য সরঞ্জাম কিভাবে সরবরাহ করা হবে তাও অনুশীলন করেন সেনারা। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রের বহুমাত্রিক পরিস্থিতি তুলে ধরা হয় মহড়ায়।
চীনা নৌ কর্মকর্তা শিয়েলং জানান, এই অনুশীলন নৌ সদস্যদের সমুদ্র সমন্বয় দক্ষতা বাড়িয়েছে। মহড়ায় কমান্ডারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়েছে। নতুন যোগ দেওয়া নাবিকদেরও দ্রুত যুদ্ধ প্রস্তুতির জন্য নিজেদের তৈরি করতে এই অনুশীলন সহায়তা করেছে বলে জানান তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। 7 বছর পর ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও সাবধানী টাইগার হেড কোচ। মুশফিকের 100তম টেস্টের জন্য এই ম্যাচ একটু বেশি বিশেষ। মিস্টার ডিপেন্ডেবলের পেশাদারিত্বে মুগ্ধ ফিল সিমন্স। মুশির অর্জন অনুপ্রেরণা আইরিশ ক্রিকেটারদের কাছেও। তার ক্যারিয়ারে 100 টেস্টের সাক্ষী হতে মুখিয়ে আছে তারাও। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। গেল বছর পাকিস্তানের পর আবারও টাইগারদের সামনে সুযোগ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার। এবার লড়াই আয়ারল্যান্ডের সঙ্গে, যাদের বিপক্ষে সবকিছুতেই এগিয়ে বাংলাদেশ। তবে এই টেস্ট বিশেষ ভিন্ন কারণে। মিরপুর টেস্টের মধ্যমণি মুশফিকুর রহিম 100তম টেস্টে মাঠে নামবেন মিস্টার ডিপেন্ডেবল। স্মরণীয় করে রাখতে চায় বিসিবিও। পুরো দল মুশির এমন অর্জনে গর্বিত। হেড কোচ ফিল সিমন্স মনে করেন সে সবার জন্য অনুপ্রেরণা। প্রত্যাশা ক্যারিয়ারটা আরও লম্বা হবে মুশির। সে একজন কিংবদন্তি। এত বড় অর্জনের আসল রহস্য ক্রিকেটের প্রতি তার নিবেদন। অল্প কয়েকদিন তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তার পেশাদারিত্ব দারুণ। তার মধ্যে এখনো অনেক ক্ষুধা আছে, যেমনটা 150 টেস্ট খেলতে চাওয়া ক্রিকেটারদের মধ্যে দেখা যায়। ক্রমাগত ভালো করতে চায়, প্রতিদিন কঠোর পরিশ্রম করে, যার কারণেই সে এখানে। পুরো দেশ তাকে নিয়ে গর্বিত। 100তম টেস্ট খেলা মুশফিক আয়ারল্যান্ড দলের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। আইরিশ ক্রিকেটারদের কাছে তার 20 বছরের ক্যারিয়ার একটা বড় দৃষ্টান্ত। দেশের হয়ে 100 টেস্ট খেলা দারুণ একটা অর্জন। আমাদের জন্য ব্যাপারটা অনুপ্রেরণাদায়ক। 20 বছরের ক্যারিয়ারে সে সব মিলিয়ে অসাধারণ একজন ক্রিকেটার। 2 দশক এভাবে খেলে যাওয়া মোটেও সহজ কিছু নয়। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া আয়ারল্যান্ডও, যদিও সেই সুযোগটা একদমই দেবে না বাংলাদেশ। ঘরের মাঠে সবশেষ 2018 সালে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল লাল সবুজ। আগের ম্যাচে অভিষেক হওয়া হাসান মুরাদকে নিয়ে আশাবাদী হেড কোচ। বড় স্বপ্ন মাহমুদুল হাসান জয়, শান্ত, সাদমানদের নিয়েও। মিরপুরের উইকেট নিয়েও নিশ্চিন্ত সিমন্স। দেখুন, এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলা উইকেটের মতো একদমই নয়। মোটামুটি ভালোই মনে হচ্ছে। প্রথম 2-3 দিন ব্যাটারদের জন্য যথেষ্ট ভালো থাকবে, এমনটাই চাওয়া ছিল আমাদের। দলের পরিবেশও ভালো। সিলেটে অভিষেক টেস্টে হাসান দারুণ করেছে। এ ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করবে আশা করছি। সিরিজের শেষ টেস্টে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ। আগের ম্যাচে একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যর্পণে আইনি নয়, কূটনৈতিক সমাধানে জোর বিশ্লেষকদের। প্রয়োজনে জাতিসংঘে যাওয়ার তাগিদ। জ্বর আর শরীরের ব্যথা পরীক্ষা নিরীক্ষা করার পর আমার এই ডেঙ্গু ধরা পড়েছে। বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। শীতেও ডেঙ্গুর চোখ রাঙানি। শহরের পাশাপাশি ছড়াচ্ছে গ্রামেও। রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন ভর্তি 40 জন। মশানিধনে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন সাধারণ মানুষ। এবং রমজানের আগেই বাড়ছে ছোলা, খেজুর সহ 6টি ভোগ্যপণ্যের আমদানি। 2 মাসের ঋণপত্র খোলা বেড়েছে 294%। এলসির মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন শবনম দেবীর। মনির, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।